আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এসএসসি রসায়ন অধ্যায় 6 এর কুমিল্লা বোর্ড 2024 সালের একটি বোর্ড কোশ্চেনের সমাধান নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে এই কুমিল্লা বোর্ড 2024 সালের এই কোশ্চেনটার সম্পূর্ণ সমাধান করে দিব ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর এই অধ্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে কুমিল্লা বোর্ডের ঘ নম্বর প্রশ্নটা, এখানে যে প্রশ্নটা আছে এ ও বি পাত্রে দ্রবণকে একত্রে মিশ্রিত করলে এখানে যে অম্লীয় না ক্ষারীয় হবে, এই রিলেটেড আরো অনেক কোশ্চেন আছে। এটি দেখলে ইনশাআল্লাহ অন্যান্য অধ্যায়ে অন্যান্য যে সালের বা অন্যান্য যে বোর্ডের কোশ্চেন গুলো আছে ইনশাআল্লাহ ওগুলোর সমস্যা হবে না। তো চলো আমরা শুরু করি। কুমিল্লা বোর্ড 2024, প্রথমত ক নম্বর দেয়া আছে মোল কাকে বলে। এই অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটাই হচ্ছে কিন্তু মোল। আমি অধ্যায় ভিত্তিক এই অধ্যায়ের আলোচনায় প্রথম লেকচারে কিন্তু মোল সম্পর্কে পড়িয়েছিলাম। মোলের আমরা দুইটা সংজ্ঞা দিতে পারি, একটা অ্যাভোগাড্রোর সংখ্যাকে অ্যাডজাস্ট করে, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাকে বাদ দিয়ে। সেটা কিরকম? আমরা বলতে পারি যে কোনো পদার্থ সাধারণত দুই ধরনের, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। তাহলে মৌলিক যদি হয় তাহলে আমরা বলতে পারি যে মৌলিক যে পদার্থ থাকবে সেই মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে, মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে, আর যৌগিক হলে সেই যৌগিক পদার্থের আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তখন সেটাকে মোল বা এক মোল বলা যাবে। এটা একটা অপশন। আরেকটা আমরা সংখ্যা দিতে পারি অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 গুণন 10⁻23 টি অনুপরমাণু আয়ন বা ইলেকট্রন যদি এক মোল পদার্থের মধ্যে থাকে, কোন পদার্থের যে পরিমাণের মধ্যে থাকবে সেই পরিমাণটাকে আমরা মোল বা এক মোল বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি কোন পদার্থের যে পরিমাণের মধ্যে এক যে পরিমাণের মধ্যে 6.023 গুণন 10⁻23 টি অণু পরমাণু আয়ন বা ইলেকট্রন থাকবে তাকে আমরা মোল বা এক মোল বলতে পারি। তো এই 6.023 গুণন 10⁻23 এটা হচ্ছে অ্যাভোগাড্রোর লগ, অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা সূত্র থেকে এই সংখ্যা আসছে। আমি এর আগে বলছিলাম যে এই 6.023 গুণন 10⁻23 এটা অ্যাভোগাড্রোর সংখ্যা। এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা দিয়ে আমরা কিন্তু মোলের সংখ্যা দিতে পারি। অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমাদের অণু পরমাণুর সংখ্যা নির্ণয় করার অনেক থিওরি আমরা দেখে আসছি। এই অধ্যায়ে আমি করাইছিলাম যে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে কোনো পদার্থের ভিতরে কতটি অণু কতটি পরমাণু থাকে সেই অঙ্কগুলো বের করা যায়, আর এটা দিয়ে মোলের সংখ্যা দেওয়া যায়। দেখো এটা দিয়েও তোমরা মোলের সংখ্যাটা দিতে পারবা আর অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়েও দিতে পারবা, যে কোনো একটা দিলেই হবে। তো দেখো আমরা এখন খ নম্বর প্রশ্নের অ্যান্সার করব। দেখো খ নম্বর প্রশ্নটা কি বলছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো। এটি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ঊর্ধ্বপাতিত পদার্থ, সেটা ব্যাখ্যা করতে বলছে। তার আগে আমাদের জানতে হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা যে ঊর্ধ্বপাতিত পদার্থ, সেই ঊর্ধ্বপাতিত পদার্থটা কাকে বলে। যদি আমরা এটা জানি তাহলে এটা কেন ঊর্ধ্বপাতিত পদার্থ সেই ব্যাখ্যাটা আমরা কিন্তু করতে পারবো। এটা মূলত অধ্যায় 2 এর একটা কোশ্চেন। ঊর্ধ্বপাতিত পদার্থ আমাদের এই এসএসসি রসায়ন অধ্যায় 2, সেই অধ্যায় 2 এ ঊর্ধ্বপাতিত পদার্থ নিয়ে একদম শেষের টপিকে আলোচনা করা আছে। ঊর্ধ্বপাতিত পদার্থ কোন পদার্থকে যদি তাপ দিলে সেই পদার্থটা যদি কঠিন হয় তাহলে কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যাবে, মানে উড়ে যাবে, ওইটা তরলে রূপান্তর হবে না। আমরা জানি যে পদার্থের অবস্থা তিন ধরনের। আমরা জানি পদার্থের অবস্থা হলো কঠিন, তারপর হচ্ছে তরল, এবং সর্বশেষ পদার্থের অবস্থা হচ্ছে গ্যাসীয়। যদিও আমরা জানি যে পদার্থের অবস্থা সাধারণত চার ধরনের হয়, কঠিন, তরল, গ্যাসীয়, আর একটা হলো প্লাজমা অবস্থা। প্লাজমাটা হচ্ছে যে কোনো পদার্থের যে চার্জিত অবস্থা থাকে সেটা। তো আমাদের এসএসসি সিলেবাসে শুধু এই তিনটা অবস্থা নিয়ে আলোচনা করা আছে, কঠিন, তরল, গ্যাসীয়, আমি সেটা নিয়ে কথা বলছি। তো দেখো কোনো পদার্থকে তাপ দিলে সাধারণত কঠিন থেকে সেটি তরল হয়, আবার তরল থেকে কিন্তু গ্যাসীয় পদার্থে রূপান্তর হয়। অর্থাৎ যেমন পানিকে যদি আমরা তাপ দিই, পানি হচ্ছে প্রথমে বরফটাকে বের করে রাখলে বা তাপ দিলে সেটি কি হয়, তরল হয়, এবং তরলকে আবার তাপ দিলে তরল থেকে তখন গ্যাসীয় পদার্থ হয়। এরকম যে কোনো পদার্থকে যদি আমরা নিয়ে তাপ প্রদান করি সেক্ষেত্রে আমরা দেখবো কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাসীয় হয়। কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থগুলো এমন পদার্থ যে পদার্থগুলোকে যদি তুমি তাপ প্রদান করো
তাহলে সেটি কঠিন থেকে সরাসরি গ্যাসীয় বা বাষ্পীয় হবে। এখানে মাঝখানে যে তরল অবস্থা, এই অবস্থায় রূপান্তরিত হবে না। তাহলে যে সকল পদার্থকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে অর্থাৎ বাষ্পীয় পদার্থে রূপান্তর হয়, তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এমন একটি পদার্থ যেটাকে যদি তুমি তাপ প্রদান করো, সেক্ষেত্রে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় বা বাষ্পে পরিণত হবে। সুতরাং আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা গ অঙ্কের সমাধান করব। দেখো গ নম্বর অঙ্ক কি বলছে। গ নম্বর অঙ্ক বলছে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি ব্যাখ্যা কর। অর্থাৎ এখানে উদ্দীপকে যে আমাদের চিত্র এ এবং চিত্র বি তে দুইটা দ্রবণ দেওয়া আছে, একটি হলো কৌষ্টিক সোডার দ্রবণ আর একটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। এই দুটি দ্রবণের ঘনমাত্রা সমান হবে কিনা এটা আমাদের বের করতে বলছে। আমরা অলরেডি এই অধ্যায় থিওরিতে জেনে আসছি ঘনমাত্রা বা মোলারিটি এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আমাদের এস এর মানটা চাইছে। তো দুইটা ঘনমাত্রা সমান হবে কিনা বের করে তো দেখতে হবে, না হলে কি আমরা বলতে পারবো? তাহলে কি করতে হবে? আমরা চিত্র এ এর ঘনমাত্রা বের করতে হবে, চিত্র বি এর ঘনমাত্রা বের করতে হবে। তাহলে দেখো চিত্র এ এর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ, এ এর ক্ষেত্রে কি বের করবো? আমরা ঘনমাত্রা বের করবো। ঘনমাত্রা সূত্র এস ইকুয়াল আমরা জানি ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এমভি। আমি পড়াইছিলাম যে যদি ঘনমাত্রা বা মোলারিটি বের করতে বলে তাহলে আমরা লিখবো এস ইকুয়াল ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এমভি। আবার যদি কখনো পদার্থের পরিমাণ বের করতে হয় তাহলে আমরা ডিরেক্ট লিখবো ডাব্লিউ ইকুয়াল এস এমভি ডিভাইডেড 1000। তো এখানে আমাদের ঘনমাত্রা বের করতে বলছে, এজন্য আমরা সরাসরি এটাই লিখলাম এস ইকুয়াল ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এমভি। এখন দেখো এ পাত্রের কথা বলছি আমরা, চিত্র এ তে এ পাত্রে দেখো ডাব্লিউর মান হচ্ছে 2 গ্রাম। আমি এর আগে বলছিলাম যে গ্রাম এককে যে প্রদর্শিত মানটা থাকবে এটি মূলত ডাব্লিউর মান বোঝাবে। তো এই 2 গ্রামটা হচ্ছে ডাব্লিউর মান। আর কি দেওয়া আছে এখানে দেখো, এ পাত্র এবং বি পাত্র দুই পাত্রেরই আয়তন 300 মিলিলিটার। আমি বলছিলাম যে মিলিলিটারটা বা লিটারটা যেটা থাকবে এটা হচ্ছে আয়তন ভি এর মান। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ভি এর মান হচ্ছে 300 মিলিলিটার। দেখো দুইটা মান পেয়ে গেছি, ডাব্লিউর মান পাইছি, ভি এর মান পাইছি। এবার এমটা কি? এমটা হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর। যেহেতু এটা একটা যৌগ কৌষ্টিক সোডা, সুতরাং এটার হচ্ছে আণবিক ভর। তখন কৌষ্টিক সোডা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে আমরা কৌষ্টিক সোডা বলে থাকি। সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম আছে, সেটা নাম হচ্ছে কৌষ্টিক সোডা। তো এখানে এম বলতে আণবিক ভর বোঝাচ্ছে। আণবিক ভরটা কার বোঝাচ্ছে? কৌষ্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের বোঝাচ্ছে। সুতরাং আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা হিসাব করে নিব। সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, এবার ভরটা হিসাব করব। সোডিয়ামের ভর হচ্ছে 23 যোগ অক্সিজেনের ভর হচ্ছে কত 16 আর যোগ হাইড্রোজেনের ভর হচ্ছে এখানে 1। তাহলে আমরা এখানে টোটাল পাচ্ছি কত 23 আর এখানে 16 আর 1 17। 23 আর 16 আর 1 17। 23 আর 17 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 40। তার মানে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কৌষ্টিক সোডার আণবিক ভরটা পাইলাম হচ্ছে 40। এখন দেখো আমাদের এই তিনটি মানের প্রয়োজন ছিল। ডাব্লিউর মান আছে, এম এর মান পাইছি, ভি এর মানও পাইছি। তাহলে আমরা এখানে যদি বসাই দেই আমাদের এস এর মানটা চলে আসবে। ডাব্লিউর মান কত? ডাব্লিউর মান হচ্ছে 2 দিলাম গুণন 1000 আছে 1000 দিলাম ডিভাইডেড এম এর মান হচ্ছে আমাদের 40 বসাইলাম গুণন ভি এর মান 300, এই যে 300 বসাইলাম। আমরা এটাকে যদি এভাবে ইকুয়েশন করি তাও করা যায় যে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তাহলে এখানে যদি কাটাকাটি করি থাকবে 2 দিয়ে 4 কে কাটলে নিচে থাকবে 2, 3 দুগুণে 6 আর উপরে থাকবে 1 অর্থাৎ 1 ডিভাইডেড 6। এটাকে আমরা ক্যালকুলেটরেও ইকুয়েশন করতে পারি। তো যা যেটাতে সুবিধা সে সেভাবেই ইকুয়েশনটা করে নিবা। তো দেখো এখানে যদি কাটি তাহলে হচ্ছে 2 কে 2, 2 দুগুণে 4 অর্থাৎ উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে 6। এখন আমরা দেখি হিসাবে কত পাচ্ছি, 1 ডিভাইডেড 6 পাচ্ছি 0.166। অর্থাৎ আমরা পাচ্ছি 0.166 আছে, তাহলে আমরা 67 লিখলাম। এত মোলারিটি ঘনমাত্রা বা মোলারিটির একক হচ্ছে মোলার অথবা মোল পার লিটার। আমরা মোলারে লিখবো। দেখো আমরা কি এ পাত্রের দ্রবণের ঘনমাত্রাটা পেয়ে গেলাম। আমি এখানে এস এ লিখতেছি। এবার দেখো চিত্র বি এর ক্ষেত্রে, চিত্র বি এর ক্ষেত্রে আমরা কি একই সূত্র ইউজ করবো? কেন? কারণ ঘনমাত্রা চাইছে। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি এস ইকুয়াল ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এম ভি। এখন আমি এখানে যেহেতু এটা বি পাত্রের ঘনমাত্রা এই জন্য আমি এখানে বি লিখে দিচ্ছি। এবার দেখো আমরা সাইডে মানগুলো উঠাবো। দেখো বি পাত্রের ক্ষেত্রে এখানেও কিন্তু ডাব্লিউর মান 2 গ্রাম। তাহলে ডাব্লিউর মান 2 গ্রাম লিখলাম। এম এখানে বলছে সালফিউরিক অ্যাসিড। আমরা সবাই জানি
সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, এর আণবিক ভর হিসাব করলে পাওয়া যায় 98, এই জন্য আমি আর হিসাব করলাম না। হিসাব করে দেখো যে হাইড্রোজেন 2, সালফিউরিক হচ্ছে 32, আর এখানে হচ্ছে 4 16 64, 64 32 আর 2 যোগ করলে 98 হবে। এবার দেখো ভি, ভি অর্থাৎ আয়তন। আয়তন তো আমি একটু আগেই বললাম যে দুটারই আয়তন হচ্ছে 300, তার মানে এর আয়তন হচ্ছে 300 মিলিলিটার। এখন দেখো আমাদের এই তিনটা মান চলে আসছে, এখন আমরা কি বের করবো? এস এর মান বের করবো। এস বি ইকুয়াল হট, এখানে ছিল এস এ ইকুয়াল হট। দেখো মান বসাই দিই, এর মান হচ্ছে 2 গুণন 1000 ডিভাইডেড এম এর মান হচ্ছে কত? এম এর মান 98 গুণন ভি এর মান হচ্ছে 300। এবার তোমরা চাইলে শূন্যগুলো কেটে দিয়ে করতে পারো, অথবা তোমরা এইভাবে হিসাব করতে পারো। উপরে দেখো 2 এর সাথে 1000 গুণ করলে হচ্ছে 2000, উপরে থাকলো 2000 ভাগ, নিচে অবশ্যই যদি সরাসরি ভাগ করো অবশ্যই ব্র্যাকেট দিবা নিচে। ব্র্যাকেট হচ্ছে নিচে 98 গুণন হচ্ছে 300, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। দেখো মান চলে আসলো 0.068, 0.068। আমরা পাচ্ছি 0.068 এত মোলার। আমাদের বলছে যে দ্রবণ দুটির ঘনমাত্রা সমান হবে কি? দেখো আমরা কি সমান পাচ্ছি? এখানে পাচ্ছি 0.1 আর এখানে পাচ্ছি 0.06। এই দ্রবণের থেকে এই দ্রবণের ঘনমাত্রা আরো কম। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের যে দুইটা দ্রবণের ঘনমাত্রা এস এ আর এস বি, এই দুইটা সমান নয়, অর্থাৎ নট ইকুয়াল। এখানে আমাদের অ্যান্সারটা তাহলে হবে দ্রবণের দুটি দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে না। তো এই পর্যন্ত করার পরে নিচে লিখে দিবা এখানে এস এ নট ইকুয়াল এস বি, অর্থাৎ এস এর ঘনমাত্রা অর্থাৎ এ দ্রবণের এ পাত্রের ঘনমাত্রা বি পাত্রের ঘনমাত্রা সমান নয়। সুতরাং আমাদের অ্যান্সার হবে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে না। এবার আসলে আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলছে। ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় ভাবে বিশ্লেষণ করো। এখন এ পাত্রের দ্রবণে আমাদের কি আছে? কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। আর বি পাত্রের দ্রবণে আমাদের আছে সালফিউরিক অ্যাসিড, আমরা জানি এর সংকেত হচ্ছে H2SO4। এই দুটাকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, এটা নির্ণয় করতে বলছে। তো আমি এই অধ্যায়ের লেকচারে লিমিটিং বিক্রিয়ক টপিকটা পড়ানোর সময় বলছিলাম যে যদি কখনো দেখো এরকম যে একটা দুইটা পাত্র একসাথে মিশ্রিত করা হচ্ছে বা দুইটা বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করতেছে, সেক্ষেত্রে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তাহলে লিমিটিং বিক্রিয়কের হিসাব করতে হবে। কোনটি অবশিষ্ট আছে কোনটি নাই এরকম প্রশ্ন থাকলে সেখানেও লিমিটিং বিক্রিয়ক হিসাব করতে হবে। যদি বলে দ্রবণের প্রকৃতি কিরকম হবে সেক্ষেত্রেও লিমিটিং বিক্রিয়কের হিসাব করতে হবে। যদি বলে দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে না নিরপেক্ষ হবে সেখানেও লিমিটিং বিক্রিয়কের হিসাব করতে হবে। যদি বলে দ্রবণটি প্রশমিত হবে কিনা সেক্ষেত্রেও লিমিটিং বিক্রিয়কের হিসাব করতে হবে। যদি বলে যে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে কিনা সেক্ষেত্রেও আমাদের লিমিটিং বিক্রিয়কের হিসাব করতে হবে। যদি বলে যে কি বলে লিটমাস পেপারের পরিবর্তন হবে কিনা বা কোন ধরনের লিটমাস পেপারের পরিবর্তন হবে সেক্ষেত্রেও আমাদের লিমিটিং বিক্রিয়কের হিসাব করতে হবে। এরকম কতগুলো কারণে লিমিটিং বিক্রিয়কের হিসাব করে সমাধান করা যায় আমি কিন্তু এই অধ্যায়ের টপিকে আলোচনা করেছিলাম। তোমরা একটু ওই টপিকটা দেখে আসবা, লেকচারটা দেখে আসবে ইনশাআল্লাহ, তাহলে লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত সলিউশনে কোনো আর সমস্যা হবে না। এবার দেখো এখানে যেহেতু বলছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে বিশ্লেষণ করে বলছে। যেহেতু বলে দিছে এখানে অম্লীয় না ক্ষারীয়, যদি বলতো মিশ্রণের প্রকৃতি বা আরো যে কথাগুলো বললাম যে কোনো একটা বললে আমাদের কি করতে হতো? আগে লিমিটিং বিক্রিয়কের হিসাব করতে হতো। যেহেতু এখানে বলেই দিছে অম্লীয় না ক্ষারীয়, এটা বের করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? লিমিটিং বিক্রিয়কের হিসাবটা করতে হবে। কেন করবো? এর কারণ হচ্ছে যে এই দুটার মধ্যে যদি লিমিটিং বিক্রিয়ক আমরা পেয়ে যাই তার মানে যেটা পাবো সেটা শেষ হয়ে যাবে। এখন যদি অ্যাসিড শেষ হয় তাহলে থাকবে কে পাত্রে? ক্ষার থাকবে। তাহলে ক্ষারের ধর্মের উপর নির্ভর করে আমি বলতে পারবো অম্লীয় হবে না ক্ষারীয় হবে। যেহেতু ক্ষার থাকবে তখন আমরা বলতে পারবো যে ক্ষারীয় হবে। তো আবার এই দুটো বিক্রিয়া যদি ধরো ক্ষার শেষ হয়ে যায় তাহলে থাকবে কি? অ্যাসিড। অ্যাসিড থাকলে আমাদের বিক্রিয়ার প্রকৃতিটা হবে তখন অম্লীয়, বা বিক্রিয়া যেখানে বলছে এখানে যে কি হবে অম্লীয় না ক্ষারীয় হবে তখন আমরা বলবো অম্লীয়। তার মানে কি? যদি আমরা লিমিটিং বিক্রিয়ক জানি তাহলে আমরা বলতে পারতেছি ইজিলি তখন যে বিক্রিয়ার প্রকৃতি কি হবে? অম্লীয় হবে না ক্ষারীয় হবে। এবার দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে, অর্থাৎ এ আর বি কে যদি আমরা একসাথে মিক্সড করি তার মানে কি? এ কে বির ওখানে ঢেলে দিব অথবা বি কে এর এখানে ঢেলে দিব, অর্থাৎ দুইটাকে একসাথে আমরা মিক্সড করব। যদি মিক্সড করি তাহলে কি এদের মাঝে বিক্রিয়া ঘটবে না? অবশ্যই ঘটবে। তাহলে বিক্রিয়া কার কার মাঝে হবে? তখন দেখো তো এ পাত্রে আছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, আর বি পাত্রে আছে হলো সালফিউরিক অ্যাসিড। তাহলে এদের মাঝে বিক্রিয়া ঘটবে। বিক্রিয়া ঘটলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো
আমি এর আগে বলছি যে যদি আমরা কখনো যৌগিক পদার্থের সাথে যৌগিক পদার্থের বিক্রিয়া করি, সাধারণত অধিকাংশ সময়ই আমরা কি করব, প্লাস মাইনাসকে আলাদা করে নিয়ে বিক্রিয়া করব, তাহলে অনেকগুলাই হয়ে যায়। মাত্র কিছু বিক্রিয়া আছে যেগুলো হচ্ছে এই সিস্টেমে করা যায় না, একটু আলাদা একটু প্রসেস থাকে, সেগুলো আমরা যখন আসবে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখো এই বিক্রিয়া আমরা জাস্ট প্লাস মাইনাসটা অংশ আলাদা করব। এখানে আমাদের সোডিয়ামটা ধাতু, এজন্য এটা প্লাস, অর্থাৎ সামনেটা সাধারণত প্লাসই হয়। আর হাইড্রোক্সিল এটা যৌগমূলক, এজন্য এটা মাইনাস। আর এখানে হাইড্রোজেনটা প্লাস, আর এখানে সালফেটটা যৌগমূলক, এটা হবে মাইনাস। অর্থাৎ সামনেটা হচ্ছে প্লাস, পরেরটা মাইনাস। এবার দেখো আমি বলছিলাম যে একটা যৌগের প্লাস অন্য যৌগের মাইনাসের সাথে যুক্ত হবে, তাহলে এখানে সোডিয়ামটা যুক্ত হবে সালফেটের সাথে, আর এই হাইড্রোজেনটা যুক্ত হবে হাইড্রোক্সিল এর সাথে। তাহলে আমরা এখানে দেখো কি পাচ্ছি, সোডিয়ামের সাথে সালফেট, সোডিয়ামের সাথে সালফেট, এটা পাশাপাশি লিখলাম। এরপরে কি করতে হবে, যোজনী বিনিময় করতে হবে। সোডিয়ামের যোজনী কি এক, এক হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সালফেটের কত, দুই, দুই হলে দিতে হয়। তাহলে দেখো দেখো সালফেটের যোজনী আমরা সোডিয়ামকে দিলাম, সোডিয়ামের এক দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের হয়ে গেছে। এবার দেখো হাইড্রোজেন আর হাইড্রোক্সিল এরা দুজন বিক্রিয়া করে, আমরা জানি সবসময় যে যদি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল একসাথে যুক্ত হয় তাহলে সেটা হবে পানি। অর্থাৎ পানিকে ভাঙলে কিন্তু আমরা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পাই। তাহলে ওই দুইটাকে যদি যুক্ত করে দিই, তার মানে আমরা কি পানি পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। দেখো এছাড়াও এটা এই বিক্রিয়াটা মনে রাখার আরো বুদ্ধি আছে, সেটা কি, আমরা জানি এসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়। তোমরা ক্লাস 8-এ অষ্টম অধ্যায়ে পড়ে আসছো, অষ্টম শ্রেণীতে পড়ে আসছো যে এসিড আর ক্ষারের বিক্রিয়াকে কি বলে, প্রশমন বিক্রিয়া বলে। যেহেতু এখানে এটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, আর সালফিউরিক অ্যাসিডটা অ্যাসিড, আর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া অবশ্যই তাহলে লবণ পানি উৎপন্ন হবে। এটাকে আমরা এভাবেও বিক্রিয়া করতে পারি, যেমন পানি উৎপন্ন হয় আমরা জানি H2O, পানি, পানি লিখলাম। কিভাবে উৎপন্ন হয় পানি, পানি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল দিয়ে উৎপন্ন হয়, তাহলে এটা বাদ। তাহলে থাকতেছে কি সোডিয়াম আর সালফার, সোডিয়াম সালফার একসাথে লিখে দিয়ে যোজনী বসালেও হয়ে যাবে। তো যে বিক্রিয়াটা যেভাবে তোমার কাছে সহজ মনে হয় তোমরা সেভাবে করতে পারো। তো দেখো আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করলাম। এবার বিক্রিয়া সম্পন্ন করার পর কি বলছে, মিশ্রিত দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় বের করতে হবে। তার মানে আমি একটু আগে বলছি যে এদের মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক, এটা আমাকে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে বিক্রিয়া লেখার পর আগে সমতা করতে হবে, দেখতে হবে সমান আছে কিনা। দেখো তো সমতা সমান আছে কিনা। আচ্ছা আমি এগুলাকে বোঝানোর জন্য লিখছিলাম, এগুলো মিশিয়ে দেই। আচ্ছা এবার দেখো আমাদের সমীকরণের যে কোনো হিসাব করার জন্য অবশ্যই সমীকরণকে সমতাকরণ করে নিতে হবে। তো দেখো আমরা এখন এই দুইটা সমীকরণকে আগে, এই সমীকরণ, দেখো আমরা এখন এই সমীকরণটাকে সমাধান করে নিব। দেখো এখানে সোডিয়াম আছে একটা, এখানে সোডিয়াম আছে দুইটা, সোডিয়ামের সংখ্যাটা সমান নেই, এখানে দুইটা আছে, তার মানে আমাদের এখন প্রয়োজন এখানে দুই দ্বারা গুণ করতে হবে। দুই দিয়ে গুণ করলাম, সোডিয়াম দুইটা মিলে গেল। এখন বাকিগুলো দেখতে হবে, অক্সিজেন এখানে দুইটা, এখানে চারটা, ছয়টা, এখানে আমাদের অক্সিজেন চারটা, আর এখানে হচ্ছে একটা, তার মানে এখানে মিললো না, এখানে দুই করলেই মিলবে, তার মানে এর সামনে আমরা দুই দিব। দেখো এখন অক্সিজেন হচ্ছে দুইটা, আর এখানে চারটা, ছয়টা, এখানে অক্সিজেনের দুইটা, চারটা, ছয়টা, অক্সিজেনও মিলে গেছে। এবার হাইড্রোজেন দেখো কয়টা, এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, হাইড্রোজেন চারটা মিলে গেছে। সালফার এখানে একটা, সালফার এখানে একটা মিলে গেছে, দেখো সব মিলছে, তার মানে আমাদের সমতাকরণ হয়ে গেছে। এখন কি করবো আমরা, লিমিটিং বিক্রিয়ক। এখন বিক্রিয়ক করতে গেলে শুধু বিক্রিয়কের হিসাব করতে হবে। তো বিক্রিয়কের হিসাব করার জন্য আগে দেখতে হয় যে আমাদের যে পাত্র থাকবে অথবা যে দুইটা বিক্রিয়কের কথা বলবে তাদের গ্রাম এককের পরিমাণ আছে কিনা। দেখো তো এটার গ্রাম একক পরিমাণ আছে 2 গ্রাম, এটার গ্রাম এককেও পরিমাণ আছে 2 গ্রাম, দুইটার যেহেতু গ্রাম এককের পরিমাণ আছে তাহলে আমরা এখন হিসাব করতে পারি। যদি কখনো না থাকে তাহলে আগে তাদের গ্রামের পরিমাণটা বের করে নিব, W=SMV ডিভাইডেড 1000 দিয়ে। বের করার পরে তখন আমরা বিক্রিয়া করব। তো দেখো যেহেতু আমাদের গ্রাম এককে আছে, আমরা এখন সরাসরি বিক্রিয়ার হিসাব করব। এখানে দেখো 2 2 থাকলো, ব্র্যাকেট দিয়ে আমরা এখন এটা হিসাব করব। সোডিয়াম আছে এখানে কত, 23, 23 প্লাস অক্সিজেন 16 যোগ হাইড্রোজেন 1। অনেকে করে কি এখানে ব্র্যাকেট ইউজ না করার ফলে এই 2 দিয়ে তারপর গুণ দেয় 23, তারপর হচ্ছে কি এটা হিসাব করার পরে এইটা আগে গুণ করে ফেলে, যার কারণে মানটা ভুল আসে। এই জন্য তোমরা কি করো, মূল সংখ্যাটাকে সামনে রেখে আগে তুমি যৌগটার হিসাব করবা, করে তারপরে মূলের সাথে গুণ করবা, তাহলে কখনো ভুল হবে না। এই জন্য মূল সংখ্যা রেখে ব্র্যাকেটের ভিতরে কাজ করবা, তাহলে তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখো এখন এখানে 2 আছে, 2 থাকলো, এখানে আমরা হিসাব করলে পাচ্ছি 17, 23 মানে 40, তাহলে 40 দুগুণে কত পাচ্ছি আমরা, 80 পাচ্ছি, 80 গ্রাম। এখানে আমরা হিসাব করে দেখি এখানে পাচ্ছি হচ্ছে 2 যোগ সালফার হচ্ছে 32 যোগ অক্সিজেন 416, 64, আমি একবার হিসাব করলাম, তার মানে এখানে আমরা হিসাব করলে পাচ্ছি 98, অর্থাৎ 98 গ্রাম। এখন দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 80 গ্রাম আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 গ্রাম। এবার আমরা এই দুইটা পরিমাণের সাহায্যে এই বিক্রিয়ক দুটোকে সাজিয়ে আমরা এদের পরিমাণটা নির্ণয় করে ফেলবো। তুমি এটাকে আগে এটাকে পরে, অর্থাৎ বাম দিকে এটাকে ডান দিকে, অথবা এটাকে বাম দিকে এটাকে ডান দিকে, যে কোনো ভাবে করতে পারো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো দেখো আমরা এটাকে আগেই রাখতেছি যেহেতু এটা সামনে আছে,
তাহলে আমরা লিখবো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে প্রয়োজন অথবা বিক্রিয়া করে, যে কোনো একটা লিখতে পারো। আমি প্রয়োজনে লিখলাম। প্রয়োজন কত গ্রাম? 98 গ্রাম। 98 গ্রাম কাকে প্রয়োজন? সালফিউরিক অ্যাসিডকে প্রয়োজন, যেহেতু দুইটাই আছে এখানে। এই যে এটা লিখবো, এইভাবে লিখবো আমরা। অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রয়োজন, তাহলে কি হচ্ছে দেখো, এক হলে ভাগ হয়, এই জন্য 80টা নিচে যাবে আর 98টা উপরে ছিল, উপরেই থাকবে। আচ্ছা, তারপরে দেখো, অতএব সোডিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু ওখানে পরিমাণ হিসাব করতেছি, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কয় গ্রাম? সোডিয়াম হাইড্রোক্সাইড 2 গ্রাম। তাহলে আমরা 2 গ্রামের হিসাব করে দেখবো কত গ্রাম 2 গ্রামের সাথে প্রয়োজন। 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রয়োজন, এখানে তাহলে হবে 98 গুণন 2 ডিভাইডেড নিচে হচ্ছে 80। এখন হিসাব করে দেখো কত আসে। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাবটা করে নিব। দেখো 98 গুণন 2 উপরে ইকুয়াল 196 ভাগ হচ্ছে 80 ভাগ 80 ইকুয়াল পাচ্ছি আমরা 2.45 গ্রাম। 2.45 গ্রাম। এখন দেখো আমরা কি পাচ্ছি, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রয়োজন 2.45 গ্রাম। দেখো 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রয়োজন 2.45 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আমাদের বিক্রিয়া নেওয়া হয়েছিল কি 2 গ্রামের সাথে সালফিউরিক অ্যাসিডও নেওয়া হয়েছিল 2 গ্রাম, কিন্তু আমাদের প্রয়োজন কি 2 গ্রাম না 2.45 গ্রাম? 2.45 গ্রাম। তো আমাদের এখানে বিক্রিয়া কি কম আছে না? আমাদের দরকার হচ্ছে প্রায় 2.5 গ্রামের মতো, কিন্তু বিক্রিয়ায় আমাদের নেওয়া হয়েছিল 2 গ্রাম। তাহলে এই 2 গ্রাম কি সোডিয়াম হাইড্রোক্সাইডের এই 2 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য পর্যাপ্ত? অবশ্যই না, কারণ 2 গ্রামের সাথে আমার প্রয়োজন প্রায় 2.5 গ্রাম, কিন্তু নেওয়া হয়েছে শুধুমাত্র 2 গ্রাম। তার মানে কি সালফিউরিক অ্যাসিডটা বিক্রিয়ার মধ্যে কি শর্ট পড়ে যাবে না? অর্থাৎ এটার কমতি হচ্ছে, আর কমতি হলে তো এটা আগেই শেষ হয়ে যাবে। আর এটা যদি আগে শেষ হয় তাহলে আমাদের দ্রবণে অবশিষ্ট থাকবে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা সেটাই লিখবো। দেখো এখানে আমাদের এই দ্রবণের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড এর আরো প্রয়োজন। কত প্রয়োজন? 2.45 গ্রাম প্রয়োজন ছিল, আমাদের 2 গ্রাম। এই আমাদের যেটা আসছে, যতটুকু এক্সেস আসছে এখান থেকে আমাদের ছিল কতটা মাইনাস করলে কতটুকু এক্সেস আছে বের হয়ে যাবে। এই জন্য আমাদের প্রয়োজন 2.45 গ্রাম, আমাদের এখানে আছে কয় গ্রাম? 2 গ্রাম। এই জন্য আমরা এটা মাইনাস করে দিলাম। তো এখান থেকে যদি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 0.45 গ্রাম। তাহলে দেখো আমাদের এই দ্রবণে সম্পূর্ণ বিক্রিয়া করতে গেলে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড 2 গ্রামের সাথে সালফিউরিক অ্যাসিডের আরো 0.45 গ্রাম অর্থাৎ 2.45 গ্রামকে নিতে হবে, ইনক্লুড করতে হবে। তো এখানে আছে 2 গ্রাম, তার মানে আরো 0.45 গ্রাম এখানে ইনক্লুড করতে হবে, এর মধ্যে দিতে হবে। যদি দেই তাহলে এটা একসাথে শেষ হয়ে যাবে। তো যেহেতু এখানে 0.45 গ্রাম কম আছে, কাজে এটা আগে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি এই বিক্রিয়ায় আমাদের লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে এই বিক্রিয়ায় আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো আমরা লিমিটিং বিক্রিয়কটা খুঁজে পাইলাম। তাহলে দেখো আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড। কেন সালফিউরিক অ্যাসিড? কারণ আমাদের সালফিউরিক অ্যাসিডের পরিমাণ আরো 0.45 গ্রাম এখানে কি আছে? কম আছে। অর্থাৎ এটা কম থাকার কারণে সালফিউরিক অ্যাসিডটা আগেই শেষ হয়ে যাবে। তো যেটা শেষ হয় সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেহেতু সালফিউরিক অ্যাসিড শেষ হবে, কাজে আমাদের সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এই বিক্রিয়ায়। তো লিমিটিং বিক্রিয়কটা পেয়ে গেলাম, তার মানে এটা শেষ হয়ে গেছে। যদি দুইটা দ্রবণ একসাথে মিক্সড করছিলাম, একটা শেষ অর্থাৎ অ্যাসিডটা শেষ, তাহলে কি বাকি অবশিষ্ট থাকবে কি ক্ষার? সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষারটা থাকবে না। তো এখন দেখো তাহলে আমরা লিখবো, তাহলে যেহেতু এটা সালফিউরিক অ্যাসিডটা শেষ, দুইটার সাথে মিক্সড করা হয়েছিল বিক্রিয়া করার জন্য সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মধ্যে সালফিউরিক অ্যাসিডটা শেষ। তাহলে বিক্রিয়া কে আছে দেখো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে না? আমরা এখন তাহলে বলতে পারি যেহেতু সালফিউরিক অ্যাসিড শেষ, অবশিষ্ট আছে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। তাহলে দ্রবণ নাই আমাদের যে দ্রবণটা, এই দ্রবণে কে অবশিষ্ট আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। যে অবশিষ্ট আছে তার প্রকৃতি যেটা হবে, আমাদের দ্রবণের প্রকৃতিটাও সেটাই হবে। তাহলে দেখো তো এই সালফিউরিক অ্যাসিডটা, সোডিয়াম হাইড্রোক্সাইডটা, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি ক্ষারধর্মী না? ক্ষারধর্মী। আর আমরা জানি OH যদি কোনো যৌগের মধ্যে থাকে, জৈব যৌগ বাদ দিয়ে, জৈব যৌগ থাকলে কিন্তু সেটা অ্যালকোহল। অজৈব যৌগের মধ্যে যদি OH থাকে তাহলে সেটাকে আমরা কি ক্ষার বলি। তাহলে এটা ক্ষারধর্মী, সোডিয়াম হাইড্রোক্সাইডের OH আছে, ক্ষারধর্মী। যেহেতু এটা ক্ষারধর্মী, তাহলে বিক্রিয়া যে প্রকৃতির কথা বলছে মিশ্রিত করলে কি হবে? তার মানে আমাদের দ্রবণটা হবে ক্ষারীয়। দ্রবণ হবে ক্ষারীয়। দেখো আমরা কিন্তু সমাধান করে নিলাম। এবার দেখো এখানেই বলি, যদি কখনো
এরকম হয় যে ক্ষারটা শেষ হয়ে যায়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডটা কখনো যদি শেষ হয়ে যায়, থাকে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, সালফিউরিক অ্যাসিডের ধর্মটা কি হবে? অম্লীয়। তখন আমাদের এখানে অম্লীয় হবে, আর অম্লীয় হওয়ার কারণে দ্রবণটা হবে আমাদের অম্লীয়। তার মানে আমাদের মিশ্রণের প্রকৃতি যদি বলে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে মিশ্রণের প্রকৃতিটা হবে অম্লীয়। আশা করি এই যে কোশ্চেনের কুমিল্লা বোর্ড 2024 সমাধান করালাম, এখানে কোনো সমস্যা নাই। তো এভাবে ধারাবাহিক আরো যে বোর্ড কোশ্চেন গুলো আছে আমি ইনশাআল্লাহ সমাধান করে দিব। তো তোমরা আমার পাশেই থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। আমি সামনের দিন এই অধ্যায়ের অন্য কোনো বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আগামী দিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।